আচ্ছা, আপনারা কি সেই সময়ের কথা মনে করতে পারেন যখন একটি ভারতীয় স্মার্টফোন ব্র্যান্ড বাজারে রাজত্ব করত? হ্যাঁ, আমি কথা বলছি আমাদের দেশীয় কোম্পানি মাইক্রোম্যাক্স এর কথা। সেই সময় তো মাইক্রোম্যাক্স স্যামসাং এর মতো গ্লোবাল জায়ান্টদেরও কাঁপিয়ে দিচ্ছিল। এই নামটা একসময় ছিল ভারতীয় মধ্যবিত্তদের স্মার্টফোন স্বপ্নের প্রতীক। কিন্তু সেই দাপুটে ব্র্যান্ড আজ কোথায়? কি ভুল হয়েছিল সেই চ্যাম্পিয়নদের, যার জন্য তাদের বাজার থেকে বিলুপ্ত হয়ে যেতে হলো? যারা একসময় 20%-এরও বেশি মার্কেট শেয়ারের মালিক ছিল, আজ আমরা সেই হারিয়ে যাওয়া ভারতীয় স্মার্টফোন কিংবদন্তিরই গল্প শুনবো আর জানবো তাদের করা সব থেকে বড় ভুলগুলি কি ছিল, যার জন্য তাদের নামটাও এখন বিলুপ্তির পথে চলে গেছে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক। আর ভিডিওটি অবশ্যই লাইক করো যদি তোমার আমার রিসার্চ করা ভিডিওগুলি ভালো লেগে থাকে। সময়টা 2012 থেকে 2014 সাল। সারা বিশ্ব তখন স্ক্রিন টাচ স্মার্টফোনে অভ্যস্ত হচ্ছে, আর অ্যাপেল বা স্যামসাং এর দাম তখন সাধারণ মানুষের ধরা ছোঁয়ারও বাইরে। ঠিক সেই সময় সাশ্রয়ী মূল্যে ফিচার্সের ঠাসা স্মার্টফোন নিয়ে এলো আমাদের মাইক্রোম্যাক্স। তাদের ক্যানভাস সিরিজ বাজারে ঝড় তুললো, এমনকি তারা হলিউড তারকা হিউ জ্যাকম্যানকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে তাক লাগিয়ে দিয়েছিল। এই সাফল্যের পিছনে কৌশলটি ছিল খুবই চতুর। তারা চীন থেকে প্রায় তৈরি ফোন বা যন্ত্রাংশ আমদানি করত, ভারতে এনে কেবল নিজেদের নাম লাগিয়ে তারা বিক্রি করত। একেই বলে রিব্র্যান্ডিং। এটি দ্রুত বাজারে নামার জন্য দারুণ কৌশল ছিল, কিন্তু এখানেই লুকিয়ে ছিল তাদের সব থেকে বড় দুর্বলতা। মাইক্রোম্যাক্স হয়তো কোনোদিন কল্পনাও করতে পারেনি যাদের কাছ থেকে তারা ফোন কিনছে তারাই সরাসরি একদিন বাজারে চলে আসবে। 2014 সালের পর শাওমি, ওপো, ভিভোর মতো চাইনিজ ব্র্যান্ডের আগমনগুলি ছিল মাইক্রোম্যাক্সের জন্য একটা চাইনিজ সুনামির মতো। এই ব্র্যান্ডগুলো একটা সম্পূর্ণ নতুন বিজনেস মডেল নিয়ে এসেছিল, কম দামে উচ্চ পারফরমেন্স। আর তাদের সব থেকে বড় অস্ত্র ছিল সাপ্লাই চেন নিয়ন্ত্রণ। যেহেতু এই কোম্পানিগুলি নিজেরাই নিজেদের ফোনের উৎপাদক ছিল, তাই তারা মাইক্রোম্যাক্সের চেয়ে কম দামে উন্নত কনফিগারেশনের ফোন দিতে পারত এবং তাতে বেশি লাভও করতে পারত। এদিকে মাইক্রোম্যাক্সের আরো একটি বড় ভুল ছিল গবেষণা ও উন্নয়নের ক্ষেত্রে সীমিত বিনিয়োগ। যখন গ্লোবাল ব্র্যান্ডগুলি ভারতে গবেষণা ও উন্নয়নের সেন্টার বানাচ্ছিল, তখন মাইক্রোম্যাক্স শুধু মার্কেটিং আর অ্যাসেম্বলিতেই জোর দিচ্ছিল। তারা তাদের সফটওয়্যার বা হার্ডওয়্যারকে উন্নত করার চেষ্টাই করেনি সেই সময়। ফলে যখন শাওমি তাদের নিজস্ব MIUI ইন্টারফেস বা ইকোসিস্টেম তৈরি করলো, তখন মাইক্রোম্যাক্স প্রযুক্তির দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়লো। যদি চীনের আগ্রাসন মাইক্রোম্যাক্সকে ধাক্কা দিয়ে থাকে, তবে 2016 সালের রিলায়েন্স জিওর 4G বিপ্লব ছিল তাদের কফিনের শেষ পেরেকের মতো। রাতারাতি ভারতের ডেটা অত্যন্ত সস্তা হয়ে গেল এবং ক্রেতারা 3G ফোন ছেড়ে সরাসরি 4G ফোনের দিকে ঝাঁপিয়ে পড়তে থাকলো। এটি ছিল স্মার্টফোন বাজারের গতিপথের এক বিশাল পরিবর্তন। ঠিক এই চরম মুহূর্তে মাইক্রোম্যাক্সের কাছে কি ছিল জানেন? তাদের স্টোরে এবং সাপ্লাই চেনে বিশাল পরিমাণে মজুত করা 3G স্মার্টফোনগুলো। বাজার যখন 4G চাইছে, তখন তাদের হাতে পড়ে রইল অপ্রচলিত 3G স্মার্টফোনগুলির বিশাল পরিমাণ স্টক। এই বিশাল ইনভেন্টরি রাতারাতি আর্থিক বোঝায় পরিণত হলো। দ্রুত 4G তে রূপান্তর করার মতো আর্থিক নমনীয়তা বা কৌশলগত দূরদর্শিতা তাদের মধ্যে তখন ছিলই না। আর পরিণতি কি ঘটলো? 2016 সালে যেখানে তারা 9.65 মিলিয়ন স্মার্টফোন বিক্রি করেছিল, 2022-এ সেই সংখ্যা কমে নেমে আসে মাত্র 3,70,000-এ। রাজত্ব কমে গেল প্রায় 93%। ভারতীয় স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। মাইক্রোম্যাক্সের গল্পটি কেবল একটি ব্র্যান্ডের ব্যর্থতা নয়, এটি দ্রুত পরিবর্তনশীল টেক মার্কেটে টিকে থাকার এক বড় শিক্ষা। দীর্ঘমেয়াদী উদ্ভাবন ছাড়া শর্টকাট মেরে কাজ সফল করলেও সেটা বেশি দিন টেকে না। আর আজকালকার স্মার্টফোন বাজারে টিকে থাকা আরো কঠিন হয়ে দাঁড়িয়েছে। কিছু চীনা জায়ান্টস আর অ্যাপেলের মতো কোম্পানি এখন ভারতেই উৎপাদন করা শুরু করে দিয়েছে। কিন্তু আসার খবর এটাই যে মাইক্রোম্যাক্স কিন্তু এখনো বাজারে ফিরে আসার চেষ্টা করে যাচ্ছে। আর তারা স্মার্টফোন AI নিয়েও কিন্তু বেশ কিছু গবেষণা এখন চালিয়ে যাচ্ছে। আর মাইক্রোম্যাক্সের এই প্রত্যাবর্তনের চেষ্টা কিন্তু প্রমাণ করছে যে তাদের একটা বড় শিক্ষা নেওয়া হয়ে গেছে। সো আশা তো করাই যায় যে ভবিষ্যতে এই দেশীয় কোম্পানিগুলো আরো শক্তিশালী কৌশল নিয়ে ফিরে আসবে, আর বিদেশি কোম্পানিগুলোর ওভার প্রাইসের দাপট থেকে আমরা সেই সময় অবশ্যই মুক্তি পাবো। তো এবার আপনার কিছু মূল্যবান মতামত কমেন্ট করে অবশ্যই জানান, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে যান। তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে অন্য একটা ইনফরমেটিভ ভিডিওতে।